আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, দেশের রাজনীতির বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে আমরা এক ভুতুড়ে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। চারিদিকে কেমন যেন একটা ধোঁয়াশা। একদিকে নির্বাচনের দামামা বাজছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে অদ্ভুত সব কাণ্ডকারখানা। আপনারা যদি গত কয়েকদিনের ঘটনা প্রবাহ একটু গভীরভাবে খেয়াল করেন, তবে দেখবেন রাজনীতির মাঠে এমন সব ঘটনা ঘটছে যা সাধারণ সমীকরণে মেলানো প্রায় অসম্ভব। আজ আমি আপনাদের সাথে এই ঘোলাটে পরিস্থিতির ভেতরের খবরগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে দিল্লি থেকে কি বার্তা আসছে, নতুন মার্কিন রাষ্ট্রদূতের আগমনের সাথে রাজনীতির কি সম্পর্ক এবং ভোটের মাঠে আসলে কোন দিকে কি গড়াচ্ছে। শুরুতেই অবাক করার মতো বিষয় হলো দলবদলের রাজনীতি। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই আমরা দেখছি আদর্শের যে বালাই সেটা কিন্তু বিন্দুমাত্রও নেই। যারা সারা জীবন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গলা ফাটালেন, সেই বড় বড় নেতারা এখন অবলীলায় ভিড়ে যাচ্ছেন এমন সব জোটে যাদের তারা সারা জীবন বিরোধিতা করে এসেছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিএনপি এবং জামায়াতকে কেন্দ্র করে দুটি আলাদা বলয় তৈরি হয়েছে। বিএনপির জোটে যুক্ত হয়েছে গণতন্ত্র মঞ্চ, নাগরিক ঐক্য বা গণসংহতি আন্দোলনের মতো দলগুলো। কিন্তু চমকটা আসলে অন্য জায়গায়। জামাতে ইসলামের জোটে কারা ভিড়ছে? সেখানে আমরা দেখছি তথাকথিত কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এবং কর্নেল অলি আহমেদের এলডিপির মতো দলগুলোকে। কর্নেল অলি আহমেদের বিষয়টি ভাবুন। তিনি প্রথমে চেষ্টা করেছিলেন বিএনপির সাথে থাকতে, কিন্তু বিএনপির জোটে সম্ভবত তার দলের জন্য কাঙ্ক্ষিত জায়গা বা সম্মান মেলেনি। ফলে অভিমানে বা রাজনৈতিক কৌশলে তিনি এখন জামাতের জোটে। তার দলের মহাসচিব রেদওয়ান আহমেদ অবশ্য দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে কুমিল্লা ৭ আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়েছে। অর্থাৎ দল ভাঙছে, গড়ছে, আবার জোড়া লাগছে। কিন্তু এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির বিষয়টি আরো করুন। এই দলটিকে মনে করা হচ্ছিল সরকারের ঘনিষ্ঠ বা একটি উদীয়মান শক্তি। তাদের অনেক শীর্ষ নেতা আকাশ কুসুম স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার। দলের শীর্ষ নেতাদের অনেকেই এখন বুঝতে পারছেন না আসলে কি হচ্ছে। বিশেষ করে জামাতের সাথে জোট বাঁধার বিষয়টি এনসিপির অনেক তরুণ নেতা ও কর্মী মেনে নিতে পারছেন না। তাদের মধ্যে এক ধরনের গৃহদাহ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। দলের ভেতর থেকেই অভিযোগ উঠছে এনসিপিকে জামাতের বি টিম বা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে বর্তমান সময়ে ব্যবহার করা হচ্ছে। তাজনুবা জাবিনের মতো নেতারা পদত্যাগ করে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা স্পষ্ট বলছেন জুলাইয়ের বিপ্লবকে পুঁজি করে কেন একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু এখন আর কোনোভাবেই চাপা থাকছে না। এখন আসুন একটু সরকারের দিকে তাকাই। রাজনৈতিক দলগুলোর এই ভাঙাগড়ার খেলার মাঝে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খুব একটা স্বস্তিতে নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালে ব্যাপক চিন্তার ভাঁজ। তার এবং তার সরকারের মূল দুশ্চিন্তা হলো ভোটার উপস্থিতি। নির্বাচন তো ঘোষণা করা হয়েছে, কিন্তু মানুষ কি আদৌ ভোট দিতে আসবে? আওয়ামী লীগ এই নির্বাচনে নেই, দলটিকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের নিবন্ধন স্থগিত। এখন আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে যদি ভোটাররা কেন্দ্রে না যায়, তবে এই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে, নাকি এটি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির সেই একতরফা নির্বাচনের মতো হয়ে যাবে? সরকার এই আশঙ্কায় ভুগছে। তারা বুঝতে পারছে আমরা আর মামুরা টাইপের নির্বাচন হলে আন্তর্জাতিক মহলে কোনোভাবেই মুখ রক্ষা করা যাবে না, অথবা অনেক কঠিন হবে।
এ কারণে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তর মানুষকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে নানা প্রচারণা চালাচ্ছে। কিন্তু টিকটক ভিডিও বানিয়ে কি আর মানুষকে ভোট কেন্দ্রে আনা সম্ভব হবে? হাস্যরস তৈরি করা ছাড়া এসব প্রচারণা খুব একটা কাজে আসছে না বলে মনে হয়। সরকারের এই দুশ্চিন্তার আগুনে ঘি ঢালছে দিল্লি থেকে আসা বার্তা। দেখুন, আমাদের প্রতিবেশী দেশ ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু চুপ করেনি। গত ২৮শে ডিসেম্বর তিনি তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি পরিষ্কারভাবে নির্দেশনা দিয়েছেন। শেখ হাসিনার বক্তব্য খুব সোজাসাপটা। আওয়ামী লীগের ছাড়া যদি নির্বাচন হয়, তবে সেই নির্বাচনে আওয়ামী লীগের কোনো ভোটার বা সমর্থক ভোট দিতে যাবে না। শেখ হাসিনা দাবি করছেন সরকার ভয় পেয়েছে। তার মতে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিলে তার তারা বিপুল ভোটে জয়ী হতো। আর এই ভয়েই সরকার তাদের বর্তমান সময়ে নিষিদ্ধ করে রেখেছে। তিনি আরও বলেছেন, তারা নির্বাচন বয়কট করছেন না, বরং তাদের অংশ নিতে দেয়া হচ্ছে না। এই নেগেটিভ বা বয়ানটি কিন্তু তৃণমূলের কর্মীদের মধ্যে আমরা দেখছি ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া হচ্ছে। দেখুন, ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের পরিসংখ্যান কি বলে? পরিসংখ্যান বলছে আওয়ামী লীগের একটি বিশাল এবং শক্ত ভোট ব্যাংক এই দেশে রয়েছে। ১৯৯১ সালে তারা ৩০% বেশি ভোট পেয়েছিল। এমনকি ২০০১ সালে যখন তারা মাত্র ৬২ আসন পায়, তখনও তাদের ভোটের হার ছিল ৪০% উপরে। অর্থাৎ জয়-পরাজয় যাই হোক, দেশে প্রায় ৩০-৪০% মানুষ এই দলের সমর্থক। এখন এই বিশাল জনগোষ্ঠী যদি ভোট বর্জন করে, তবে নির্বাচনের টার্নআউট বা ভোট পড়ার হার নিশ্চিতভাবেই তলানিতে গিয়ে ঠেকবে। আর ভোটার উপস্থিতি কম হলে সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা বিরোধীদের জন্য ব্যাপকভাবে সহজ হয়ে যাবে। শুধু আওয়ামী লীগ নয়, ১৪ দলীয় জোটের শরিক দলগুলো যেমন জাসদ বা ওয়ার্কার্স পার্টিও কোনোভাবে কিন্তু মাঠে নামতে পারছে না। জাতীয় পার্টি নির্বাচনে আছে বটে, কিন্তু তাদের অবস্থানও নড়বড়ে। জিএম কাদের অংশের নেতারা ইঙ্গিত দিয়েছেন, লেভেল প্লেইং ফিল্ড না হলে তারাও সরে যেতে পারেন। সব মিলিয়ে ভোটের মাঠের চিত্রটি সরকারের জন্য কিন্তু মোটেও বর্তমান সময়ে সুখকর নয়। এর মধ্যেই আবার আন্তর্জাতিক রাজনীতির এক নতুন মোড় আমরা লক্ষ্য করছি। আগামী ১১ই জানুয়ারি বাংলাদেশে আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান ক্রিস্টেনসন। এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনি ঢাকায় পা রেখেই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন বলে শোনা যাচ্ছে। আর এখানেই আওয়ামী লীগের একটি বড় আশা এবং সরকারের একটি বড় শঙ্কার জায়গা তৈরি হয়েছে। বিভিন্ন সূত্র বলছে মার্কিন রাষ্ট্রদূতের এই বৈঠকের তালিকায় আওয়ামী লীগের নেতারাও থাকতে পারেন। যদিও দলটি নিষিদ্ধ বা কোণঠাসা, তবুও আন্তর্জাতিক মহলে তাদের একটি শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা চলছে। গত ২ সপ্তাহে আওয়ামী লীগের প্রায় ১.৫ ডজন নেতা গোপনে দিল্লি গিয়ে শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন। সেখানে তাদের পরবর্তী করণীয় ঠিক করে দেওয়া হয়েছে এবং ধারণা করা হচ্ছে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর, বিশেষ করে ১৫ বা ২০ জানুয়ারির পর থেকে আওয়ামী লীগ এবং ১৪ দল রাজপথে বড় ধরনের শোডাউন বা কর্মসূচি পালনের পরিকল্পনা করছে। তাদের কৌশলটা এখানে বেশ পরিষ্কার। তারা চাইছে নির্বাচনের আগে এমন একটি পরিস্থিতি তৈরি করতে, যাতে আন্তর্জাতিক বিশ্ব মনে করে বাংলাদেশে অংশগ্রহণমূলক কোনো নির্বাচন হচ্ছে না। দেখুন, তারা মূলত প্রমাণ করতে চায় প্রধান একটি রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে নির্বাচন করা হচ্ছে। আর এই বার্তাটি যদি তারা সফলভাবে, বিশেষ করে পশ্চিমা বিশ্বের কাছে এবং আমেরিকার কাছে পৌঁছে দিতে পারে, তবে সরকারের উপর বর্তমানে যে চাপ রয়েছে তার থেকে আরো ব্যাপক চাপ বাড়বে। আওয়ামী লীগ নেতারা মনে করছেন, বড় ধরনের শোডাউন করতে পারলে এবং ভোটারদের কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে পারলে এই নির্বাচন আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না।
আর আন্তর্জাতিক স্বীকৃতি না পেলে অন্তর্বর্তীকালীন সরকার বড় ধরনের সংকটে পড়বে। এখন প্রশ্ন হলো, সরকার এই বহুমুখী চাপ কিভাবে সামলাবে? দেখুন, একদিকে বিএনপি এবং জামায়াতের মধ্যে বুথের মাঠ দখলের প্রতিযোগিতা, অন্যদিকে আওয়ামী লীগের নীরব বয়কট এবং আসন্ন আন্দোলনের হুমকি। তার উপর আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি। আপনারা দেখছেন, কেরানীগঞ্জের মতো জায়গায় মাদ্রাসার আড়ালে বোমা তৈরির কারখানা পাওয়া যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে অস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে। সাধারণ ভোটাররা এমনিতেই আতঙ্কে আছে। তারা ভাবছে, ভোট দিতে গিয়ে যদি কোনো সহিংসতা হয় তবে তার দায় কে নেবে? পুলিশ বা প্রশাসন কি পারবে নিরাপত্তা নিশ্চিত করতে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করে বলতে পারছে না আর কোথায় এমন বারুদের স্তূপ লুকিয়ে আছে। এই অস্থিতিশীল পরিবেশে মানুষকে ভোট কেন্দ্রে আনা সত্যি, আমি মনে করি, সরকারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। আগামী দিনগুলো, বিশেষ করে জানুয়ারি মাসটি, বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত ক্রুশিয়াল হতে যাচ্ছে। নতুন মার্কিন রাষ্ট্রদূতের ভূমিকা কি হবে? দিল্লি থেকে শেখ হাসিনা আর কি কি নির্দেশ দেন এবং সরকারের পক্ষ থেকে ভোটারদের আশ্বস্ত করতে কি পদক্ষেপ নেওয়া হয়, এসব কিছুর উপর নির্ভর করছে আগামী নির্বাচনের ভবিষ্যৎ। তবে আপাত দৃষ্টিতে যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে আমরা একটি অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচনের বদলে একটি সংঘাতপূর্ণ এবং একপাক্ষিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। ভোটারদের মনে শঙ্কা রয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস আর বিদেশি শক্তির নানা সমীকরণ, সব মিলিয়ে বাংলাদেশ এখন এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সরকার হয়তো চেষ্টা করবে প্রশাসন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হয়। পুলিশ বা আমলা দিয়ে ভোটের মাঠ কোনোভাবেই কিন্তু গরম করা যায় না। আওয়ামী লীগের মতো একটি বড় দলকে পুরোপুরি বাইরে রেখে তাদের সমর্থকদের উপেক্ষা করে একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা কতটুকু কার্যকর হবে তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরাও বর্তমান সময়ে সন্দিহান। আবার বিএনপি এবং জামাতের মধ্যে যে আসন ভাগাভাগি নিয়ে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছে, সেটাও ভোটের মাঠে কিন্তু ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে। জামাত যদি এনসিপির মতো দলগুলোকে সাথে নিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করে, তবে বিএনপি সেটা কিভাবে দেখবে? এতদিন তারা একসাথে আন্দোলন করলেও ভোটের মাঠে কিন্তু কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেবে না। পরিশেষে একটা কথাই বলতে চাই, আমরা সাধারণ জনগণ আসলে জিম্মি হয়ে আছি। আমাদের একদিকে নিরাপত্তা নেই, অন্যদিকে আমাদের ভোটের অধিকার নিয়ে শঙ্কা আছে, আর আছে অনিশ্চিত ভবিষ্যতের ভয়। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন, যেখানে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারবো। কিন্তু রাজনীতিকদের এই দাবার খেলায় আমাদের সেই ইচ্ছা কতটুকু পূরণ হবে তা কেবল সময়ই বলে দেবে। তবে চোখ কান খোলা রাখা খুব জরুরি। আগামী কয়েক সপ্তাহে রাজনীতির মাঠে অনেক নাটকীয় পরিবর্তন কিন্তু আসতে পারে। দিল্লির নির্দেশ, আমেরিকার দূতের বৈঠক এবং রাজপথের কর্মসূচি, এই ত্রিভুজ সমীকরণে বাংলাদেশের রাজনীতি কোথায় গিয়ে ঠেকে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।